আর আমাদেরকে যে বলিস দালাল দালাল, চিন্তা কর তোদের মারা আমাদেরকে অফার করতো, তোদের যে আপা, এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ঢাকায় অফার করতো, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে, আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে, আমাদের পরিবারকে সেটেল করে দিবে। আমরা তো আপার কথা শুনি নাই, আমরা তোর আপার কথা এগুলো শুনি নাই। আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম। দালালি কোনটাকে বুঝাস? তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম, তোর আপার সাথে। যারা হচ্ছে ন্যূনতম, যাদের গণতান্ত্রিক আমি না, যারা ফেসিবাদের পক্ষের, তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না। গাঁজাখোরের সাথে চললে গাঁজাখোর হওয়া যায়। আজকে পাশ্চাত্য দলগুলি, যেই দলগুলি আওয়ামী লীগ, অমুক বিএনপি, অমুক তমুক দলের মধ্যে একজন ফেরেশতা ঢুকলেও সেখানে খুনি হয়ে যায়। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এটা মোটামুটি ঠাট্টা মশকরার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল, আমরাও করেছি, আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম। কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে সন্ধ্যা নাগাদ, গতকাল সন্ধ্যা নাগাদ। কারণ সরকারের দিক থেকে একটা ব্রিফিং হয়েছিল, আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম ভাই, তিনি আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কথা বলেছেন। ইনফ্যাক্ট তাকে প্রশ্ন করা হয়েছিল, তার জবাবে তিনি কিছু কথা বলেছেন, এবং যে কথাগুলো নিয়ে আবার পাল্টা বিতর্ক তৈরি হয়েছে। অনেকগুলো প্রশ্ন, যে তিনি যা বলেছেন সেটা কি করা সম্ভব, সেটা কি করা যেতে পারে, সেটা কি করা উচিত হবে, সেটা কি করা লিগ্যাল হবে। বিএনপিও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করছেন, বা সমঝোতা করানোর চেষ্টা করছেন, মধ্যস্থতা করছেন ডক্টর আসিফ নজরুল। তার বক্তব্য সেরকমই মনে হচ্ছে। এর মধ্য দিয়ে আসিফ নজরুলের গেইন কি, তার প্রত্যাশা কি, তিনি কি চান? দর্শক, অনেকে অস্বীকার করছেন যে না, কোনো সমস্যা নেই, বিএনপি ছাত্র শিক্ষার্থীদের মধ্যে সব ঠিক আছে। কিন্তু একেবারেই অবাস্তব, মারাত্মক দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বাস্তবতা, এই দ্বন্দ্ব থাকা উচিত এবং এই দ্বন্দ্ব থাকবে। এটাই সোশ্যাল সায়েন্সের থিওরি, এটাই পলিটিক্যাল সায়েন্সের থিওরি। আপনি যদি সোশ্যাল কনফ্লিক্ট বা কনফ্লিক্ট থিওরিগুলো যদি বোঝেন, অনিবার্য, ইনএভিটেবল, যেটা চাইলেও আপনি এড়াতে পারেন। জাতীয় ঐক্য, মুক্ত, এগুলো হাবিজাবি কথা, কোনো জাতীয় ঐক্য নেই। গতকালকে এই ঘোষণাটা আসার পরপরই বলেছিলাম যে বিষয়টা খুবই স্বাভাবিকভাবে ঘটবে না। সরকার এটাকে প্রটেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। শুধু কি সরকার, নাকি এর সাথে জনগণ? আমি গতকালকে বলছি যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিপরীতে যে রাজনৈতিক দলগুলো আছে, পাশাপাশি বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে শুরু করে যারাই আছে, নানান ইস্যুতে তারা বিক্ষিপ্ত হলেও বা বিচ্ছিন্ন হলেও আওয়ামী লীগের ফিরে আসা ইস্যু অথবা আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াইতে দেওয়ার ইস্যুতে প্রত্যেকটা দল এক হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আর আমাদেরকে যে বলিস দালাল দালাল, চিন্তা কর তোদের মারা আমাদেরকে অফার করতো, তোদের যে আপা, এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ঢাকায় অফার করতো, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে, আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে, আমাদের পরিবারকে সেটেল করে দিবে। আমরা তো আপার কথা শুনি নাই, আমরা তোর আপার কথা এগুলো শুনি নাই। আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম। দালালি কোনটাকে বুঝাস? তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম, তোর আপার সাথে। যারা হচ্ছে ন্যূনতম, যাদের গণতান্ত্রিক আমি না, যারা ফেসিবাদের পক্ষের, তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোনো ভদ্রতাও না। একটা ফেসিবাদের দূষরের ন্যূনতম কোনো রাজনৈতিক অধিকার নাই। সুতরাং আজকে আপা নিধন কর্মসূচিতে আপনারা আসেন। যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন, যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা কইও না, চুপ করে থাকেন। ন্যূনতম লজ্জা শরম কিচ্ছু নেই বেটা। বিদেশে বসে বসে ইয়া করছিস। সাদ্দাম ইয়াতে বলতি না যে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, সবকিছু মনে রাখা হবে। ওই বিদেশে গিয়ে পালাই মনে রাখছিস বেটা, দেশে থেকে ফেস করতে। আমরা জানি তো, যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে, এর আগে হচ্ছে পালাই গেছিস। তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে, পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতে যে আন্দোলন, পুলিশ কোন জায়গায় থাকবে, তোরা কোন জায়গায় থাকবি। আমরা এগুলো জানি না, আমরা এগুলো পরে খুঁজি। আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন, আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো, ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের হচ্ছে গতিপথ নির্ধারণ করতো। আমরা সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিবাদী শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা তোদেরকে দেশ থেকে উৎখাত করেছি। আর বিদেশে বসে বসে এখানে অমিপিয়াল আর হারপিক মজুমদারকে ভর করে হচ্ছে, আর তোমাদের জাতির পিতা, নতুন জাতির পিতা, আমেরিকান জাতির পিতাকে মনে করেছো ক্ষমতায় বসাই দিবা। আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল, যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই। ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে, নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে। এখন ওরা মনে করে আমেরিকাকে দিয়ে আরো ক্ষমতায় আসবে। তোমার আপা না বলতো মাঝে মাঝে, তোমাদের আপা, যে আটলান্টিক ওই পারে না গেলে কিছু হবে না। এখন তোমরা কি আটলান্টিক ওই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিচ্ছ, মনে করছে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে। এত সহজ না। এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না, এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য। যে গুম খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন এত বছর ধরে চলেছিল, সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল। সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা, যারা হচ্ছে এতদিন ধরে গুম খুন, নির্যাতন, নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়েম করেছিল, মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল। তোমরা তাদেরকে কখনই আর ক্ষমতায় দেখবে না, কখনোই ক্ষমতায় দেখবে না। আজকের বার্তা স্পষ্ট করে রাখো, নিজেদের মধ্যে, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ
যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সবসময় এক। আজকে তোমরা দেখবে প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দিও, একটা বার আমাদেরকে দেখা দিও, আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই। কারণ তোমাদের আপা তোমাদেরকে এতিম করে চলে গিয়েছে। আমরা তোমাদেরকে একটু তোমরা কোন অবস্থায় আছো, এতিম সন্তানগুলো কতদিন না জানি না খেয়ে আছে, কতদিন না জানি কেউ অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, তাদের এখন আর টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, ক্যান্টিনে ফাও খেতে পারে না, তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে। সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই। কারণ না খেয়ে খেয়ে তাদের নিশ্চয়ই হাড় জীর্ণশীর্ণ অবস্থায় আছে। কারণ তাদের হচ্ছে রক্ত উস্কিমজ্জাই হচ্ছে কি টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে খাওয়া, ক্যান্টিনে ফাও খাওয়া, গ্যাস্ট্রুম গণরুম করা, এগুলো তো এখন আর নাই। সুতরাং আপনি একটু আসেন, আমরা একটু আপনাদের সেবা যত্ন করবো। আপনি একটু আসেন, আমরা একটু সেবা যত্ন করবো। সেবা যত্ন করে আপনার আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দেবো। আপনার আপার যে আদরের অভাব সেটা আমরা পূরণ করে দেবো। ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে, ন্যূনতম অফলাইন তো দূরে থাক, অনলাইনে পর্যন্ত তাদের উপস্থিতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সুতরাং আজকে বাংলাদেশের মানুষ এমনিই হচ্ছে মানুষ গতকাল রাত থেকে রাস্তায় নেমে গিয়েছে, গতকাল রাত থেকে 0 পয়েন্টে আছে। সুতরাং কোনোভাবেই ওদের ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না, ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। আরেকটা বিষয় আমি মানুষকে আহ্বান জানাবো, কিছু সচেতন থাকতে হবে। সেটা হচ্ছে এই দেশের অফিস আদালত আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে তারা আমাদের দেশের সম্পদ। সুতরাং আমরা চেষ্টা করবো যে যাতে করে ফেসিবাদের দূষর যে অপশক্তি রয়েছে তারা যেন কোনোভাবে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপরে দায় চাপাতে না পারে, তারা যেন কোনো আক্রমণ করতে না পারে, কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে থাকবে। যদি কোনো লীগ এবং আপার কোনো এতিম সন্তানদেরকে আপনারা রাস্তাঘাটে দেখতে পান, তাদেরকে আদর করে সুন্দর করে যত্নে, অতি আদর যত্নে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন একদম। কারণ আপার কে এতিম সন্তান, দেখেন কে এতিম সন্তান, এদের উপরে মানুষের এত ক্ষোভ, ওরা কোথাও যেতে পারে না। এখন ওদেরকে রাস্তাঘাটে ওরা ফাও খাইতে পারে না, ওরা বাকি খাইতে পারে না, ওরা চাঁদাবাজি করতে পারে না। কি কষ্টে আছে। ওদেরকে যখনই পাবেন, যেখানেই পাবেন, সুন্দর করে আদর যত্ন করে ওদেরকে হচ্ছে পুলিশের হাতে তুলে দিবেন। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এটা মোটামুটি ঠাট্টা মশকরার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল। আমরাও করেছি, আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম। কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে গতকাল সন্ধ্যা নাগাদ। কারণ সরকারের দিক থেকে একটা ব্রিফিং হয়েছিল। আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম ভাই, তিনি আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কথা বলেছেন। ইনফ্যাক্ট তাকে প্রশ্ন করা হয়েছিল, তার জবাবে তিনি কিছু কথা বলেছেন এবং যে কথাগুলো নিয়ে আবার পাল্টা বিতর্ক তৈরি হয়েছে। অনেকগুলো প্রশ্ন যে তিনি যা বলেছেন সেটা কি করা সম্ভব, সেটা কি করা যেতে পারে, সেটা কি করা উচিত হবে, সেটা কি করা লিগ্যাল হবে অ্যাট দ্য সেম টাইম। তাহলে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আমরা আসলে কি করব, কি করা উচিত, এই আলাপগুলো আছে। শফিক ভাই যে মন্তব্যগুলো করেছেন, প্রথমেই একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এটা কি তার ব্যক্তিগত মতামত? তাহলে সাথে সাথে প্রশ্ন আসবে যে একজন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি কিভাবে ব্যক্তিগত মতামত দেন। আবার পাল্টা সরকার কিভাবে ভাবছে। তাহলে সরকার যদি এভাবে ভেবে থাকে তাহলে ব্যাপারটা আরও বেশি সিরিয়াস হয়ে দাঁড়ায়। শফিক ভাই কি বলেছেন আমরা একটু পড়ি। শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে আসে, ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে, আমাদের স্পষ্ট অবস্থান এখানে। তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ অনেকে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা জোরপূর্বক গুম ও হত্যার সরাসরি নির্দেশদাতা। বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, আপনার আমার চোখের সামনে বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তিনি আরও বলেন, তারপরও তো আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্তও না। তার উপর তারা মিথ্যা কথা বলেছে যে 3000 পুলিশ সদস্য মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা। তিনি বলছেন, আওয়ামী লীগের যারা ক্লিন আছে, হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে আমরা অনুতপ্ত? যারা অন্যান্য নেতা আছেন তারা কি বলেছেন যে পার্টি এই কাজ করেছে, আমরা অনুতপ্ত, ক্ষমা চাই? 71টি শিশুকে তারা মেরেছে, হেলিকপ্টার দিয়ে মেরেছে। আওয়ামী লীগের কে এসে বলেছে যে শেখ হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? এবং এদের অনেকে এসে অনুতপ্ত হচ্ছে। শফিক ভাইয়ের আবেগ আমরা বুঝতে পারি। মানে যারা তাকে আগে থেকে চেনেন, আমি তাকে আগে থেকে চিনি, জানি, মানে এই দেশকে ভালোবেসে এবং শেখ হাসিনার যে বিভৎস স্বৈরাচার তার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। এবং আমাদের ইতিহাসে শফিক ভাইয়ের আগের অ্যাক্টিভিজম তো আছেই, তার প্রতিষ্ঠান এবং শেষ সময়টাতে জুলাই আগস্টে তার অফিস কিভাবে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন বহির্বিশ্বের সাথে যোগাযোগের জন্য, যখন সব জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল। এটা আমাদের ইতিহাসের, এই লড়াইয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ, এগুলো সব লেখা হবেই, কোনো সন্দেহের কিছু নাই। সো তার আবেগটা আমি বুঝি, কিন্তু শফিক ভাইয়ের যে বক্তব্য, এর মধ্যে খুব মূলগত কতগুলো প্রশ্ন আছে। সেটা হচ্ছে, যেটা অনেকেই প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ রাজনৈতিক দল? নয় তো। ইনফ্যাক্ট এই আলাপটা আগেও আমি নিজেই আরেকটা ভিডিও করেছিলাম এক্স্যাক্টলি এই ধরনের একটা সিচুয়েশনে, বেশ কয়েক মাস আগে হবে, তখন একই রকম আলাপ উঠেছিল। তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ রাজনৈতিক দল যদি না হয়, তারা তাদের ফেব্রুয়ারিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, মিছিল দিয়েছে এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া আছে, আমি গতকাল একটা ভিডিওতে পড়ে শুনিয়েছি। এবং অ্যাবভ অল তারা অবৈধ ডক্টর ইউনূস সরকারের পতন চায়, তার জন্য হরতাল দিয়েছে 18 ফেব্রুয়ারি। একটা ভ্যালিড বৈধ রাজনৈতিক দল হিসেবে তারা এই কাজগুলো করতে পারে। এখন আওয়ামী লীগ কি অবৈধ রাজনৈতিক দল? উত্তর হচ্ছে না, তাদেরকে এখনো নিষিদ্ধ করা হয়নি, তাদের কোনো কর্মকাণ্ডের উপরে কোনো রকম কোনো ব্যারিয়ারও দেওয়া হয়নি। তাহলে সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব এভাবে কি বলতে পারেন? উনি পারেন না। আবার সরকারের অবস্থান যদি এটা হয়ে থাকে, সেটাও ইনফ্যাক্ট খুবই বড় প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়াবে। কারণ সরকার কোন অধিকার বলে এটা করছে? আমরা এই গণঅভ্যুত্থানের পর অনেকে আমাদের মতো করে সবকিছু করে ফেলবো, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো বলছি, এবং আমরা মনে করছি আমাদের অনেক কিছু করা জায়েজ হয়ে যাবে। এটা ভুল পারসেপশন। শেখ হাসিনাকে আমরা যদি হাতের কাছে পেয়ে যাই, বহুজন তাকে জাস্ট পিটিয়ে হত্যা করে ফেলতে চাইবে।
উনি তো পালিয়েছিলেন এরকম একটা ঝুঁকি মাথায় রেখে মবের সামনে পড়তে চাননি। বহু আওয়ামী লীগের নেতাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের উপর চড়া হওয়ার চেষ্টা করেছিল এবং বাগে পেলে এদের অনেকেই বেঁচে থাকতেন না। এখন তারা বিভৎস সব অপরাধ করেছে, সেই অপরাধের প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি এটা করা জায়েজ হবে? আমি কোনোভাবেই অ্যাটলিস্ট মনে করি না, এবং আমি তাদের উপর সামান্য আঘাতেরও প্রতিবাদ করেছি এবং প্রচুর মানুষ সেটার জন্য আমাকে বকাঝকা করেছেন, গালিগালাজ করেছেন। এটা খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করেছি, বাট আই ডিড। খুবই ঘৃণিত মানুষজনের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো, আওয়ামী লীগ আমাদের উপরে কি করেছে তার চাইতে জরুরি কথাটা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা ন্যায়ের সাথে ডিল করছি কিনা। আমি জানি এর মধ্যে কেউ লিখবেন, আমি দেখি এই ধরনের মন্তব্যের পরে কেউ লিখে যে অতি সুশীলগিরি দেখানো হচ্ছে এবং এই সুশীলগিরি দেখিয়েই আমরা আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে দেব। অফ টপিক, তারপরে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা যাবে না। আমরা যদি একেবারে আপাদমস্তক আহাম্মক না হই, আমরা যদি ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হই তাহলে পারবে, কিন্তু যদি অতটা আহাম্মক আমরা না হই আওয়ামী লীগ পারবে না। তো সে আলোচনা পরে। আওয়ামী লীগকে যদি আমরা তার কর্মসূচি পালন করতে না দিই, সেটাও একটা আইনি পথে হতে হবে। একটা রাষ্ট্র কিন্তু আইন দিয়ে চলে, একটা রাষ্ট্র কখনো কারো পারসেপশন দিয়ে চলে না। এটা অনৈতিক, এটা অন্যায়, এটা তো আমি বলছি। তো ওখানে একটা নিউট্রাল জায়গা থাকবে যেখানে যিনি অভিযুক্ত তারও বিচার পাওয়ার স্কোপ থাকবে। এখন প্রবলেমটা কোন জায়গায় দাঁড়ালো? এটাও সত্য, এই 6 মাস গেল মাত্র, এই সময়ের মধ্যেই এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে, তাদের স্পর্ধা আসলেই অনেক। এটা নিজের কাছেও ভালো লাগে না, কিন্তু আমি যখন একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে চিন্তা করি তখন আমি নিজের ওই অনুভূতিটা থেকে কাটিয়ে ওঠে আমি চাই যে আসলে তার অধিকার রক্ষিত হোক। ফলে আওয়ামী লীগের কর্মসূচি পালন করাতে এই মুহূর্তে অন্তত কোনো রকম কোনো সমস্যা নেই। তার নিষিদ্ধ হওয়া দূরেই থাকুক, তার নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয়নি। টেকনিক্যালি এখনও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য। এখন একটু এই জায়গায় আসি যে আসলে আমরা কী করতে পারতাম। তারও আগে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করার কথা। আমরা কিছুদিন আগে জনাব মাহফুজ আলম উপদেষ্টাকে দেখেছি, তিনি সম্ভবত চাঁদপুরে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমি ফ্যাসিস্টদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। এটা আবার নিষিদ্ধতার কথা বলছেন। এখন নিষিদ্ধের আলাপ আমরা যদি করি দুভাবে হতে পারতো। একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, যেখানে সন্ত্রাসের সাথে জড়িত সন্ত্রাস দমন আইনের 2009 সালের সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া যায়। শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগেই জামায়াত এবং শিবিরকে এভাবে নিষিদ্ধ করেছিলেন। এতে কোনো রকম কিছু না, জাস্ট এক্সিকিউটিভ অর্ডার, এর মধ্যে কোনো বিচারিক ব্যাপার নেই। কিন্তু এটা একটা প্রশ্ন থাকে সবসময়, একটা সংগঠনকে যখন নিষিদ্ধ করা হয় এক্সিকিউটিভ অর্ডারে, তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকে না। ফলে একটা তুলনামূলকভাবে বেটার অপশন ছিল বিচার করার মাধ্যমে তাকে নিষিদ্ধ করা। বিএনপিও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করছেন, বা সমঝোতা করানোর চেষ্টা করছেন, মধ্যস্থতা করছেন ডক্টর আসিফ নজরুল। তার বক্তব্য সেরকমই মনে হচ্ছে। এর মধ্য দিয়ে আসিফ নজরুলের গেইন কি, তার প্রত্যাশা কি, তিনি কি চান? দর্শক, অনেকে অস্বীকার করছেন যে না, কোনো সমস্যা নেই, বিএনপি ছাত্র শিক্ষার্থী এদের মধ্যে সব ঠিক আছে। কিন্তু একেবারেই অবাস্তব, মারাত্মক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব বাস্তবতা, এই দ্বন্দ্ব থাকা উচিত এবং এই দ্বন্দ্ব থাকবে। এটাই সোশ্যাল সায়েন্সের থিওরি, এটাই পলিটিক্যাল সায়েন্সের থিওরি। আপনি যদি সোশ্যাল কনফ্লিক্ট বা কনফ্লিক্ট থিওরিগুলো যদি বুঝেন, অনিবার্য, ইনএভিটেবল, যেটা চাইলেও আপনি এড়াতে পারেন। এই জাতীয় ঐক্য, মুক্ত, এগুলো হাবিজাবি কথা, কোনো জাতীয় ঐক্য নেই। আওয়ামী লীগ থাকলে কমন এনিমির বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য হয়েছিল, যেটা 5 আগস্টে আমরা দেখেছি। কিন্তু আওয়ামী লীগ নিয়ে এখন আপনার জাতীয় ঐক্য কিসের? জাতীয় ঐক্য কেন হবে? হেলদি কম্পিটিশন হবে, বিরোধ দ্বন্দ্ব থাকবে, ছোট ছোট দ্বন্দ্বগুলো এখন বড় আকারে উপস্থাপিত হবে, যেহেতু বড় দ্বন্দ্ব দূর হয়ে গেছে, বা বড় দ্বন্দ্ব যেটা নিয়ে বা বড় ঐক্যের জায়গা সেটা চলে গিয়েছে, এই জন্য ছোট দ্বন্দ্বগুলো এখন সামনে আসবে। অতএব ইখতিলাফ আছে এবং থাকবে। তো কেউ যদি মনে করে থাকে যে না, বিএনপি ছাত্র জামাত শিক্ষার্থী কারোর মধ্যে কোনো সমস্যা নেই, সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া দরকার মতো, এটা বাস্তবসম্মত না। এখানে ঐক্যের কোনো বিষয় না, এই দ্বন্দ্ব থাকবে। ডক্টর আসিফ নজরুল লিখছেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এখানে ডক্টর আসিফ নজরুল স্বীকার করছেন দূরত্ব বা ভুল বোঝাবুঝি আছে, কিন্তু সেটা কাম্য নয়। আছে, স্বীকার করেছেন, এটা থাকবে। এই স্বীকারোক্তিটা, এটা আমি ধন্যবাদ জানাই, তবে উচিত নয়। এটার জবাবে আমরা বলবো যে না, এটা ভালো। বরং বিএনপির সাথে ছাত্র উপদেষ্টা বা ছাত্রদের যে দূরত্ব, এটা সমাজে যদি কোনো, আপনি যদি পলিটিক্যাল সায়েন্স বুঝেন, আপনি যদি হিস্ট্রি বুঝেন, আপনি যদি দর্শন বুঝেন, যদি দ্বন্দ্ব দূরত্ব না থাকে তাহলে সত্য উদ্ঘাটিত হয় না। সবাই যদি এক হয়ে যায় তখন ক্রিয়েটিভিটি আসে না। এই জন্যে দ্বন্দ্ব, দূরত্ব, বিতর্ক, প্রতিযোগিতা, পারস্পরিক বিরোধ, এর মধ্য দিয়েই জনগণ ভালো কিছু চায়। এই জন্যই তো গণতন্ত্র, যে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে। এর মানে সরকার যা করবে অনেক কিছুই বিরোধী দল বিরোধিতা করবে, চেক দিবে, তাদের সমালোচনা করবে। অতএব এই দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, এগুলো ভালো। ভুল বোঝাবুঝি না, দ্বন্দ্বটা পজিটিভ। তবে হ্যাঁ, এটা লিমিট ক্রস করাটা, মারামারি রক্তারক্তির পর্যায়ে যাওয়াটা অন্যায়। এখন পর্যন্ত মারামারি রক্তারক্তির পর্যায়ে যায়। অতএব বিএনপির সাথে শিক্ষার্থীদের বা ছাত্র উপদেষ্টাদের যে কথার লড়াই বা থিওরিটিক্যাল যে লড়াই, এটাকে আমি পজিটিভলি দেখছি। আপনারা যেভাবেই দেখেন, জামাতের লোকজন অনেকে আবেগী হয়ে বলে এটা কাম্য নয়, ঐক্যবদ্ধ না, এটা কাম্য, এটা ভালো ভাই। এটা না থাকলে সমস্যা আছে, এটা না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে, আপনি জানেন। তখন ভাগ বাটোয়ারার পর্যায়ে চলে যাবে। আর এই দ্বন্দ্ব বা এই বিতর্ক আছে বলেই সিস্টেম গড়ে উঠবে। এখানে ভাগ বাটোয়ারা আর চলবে না। আর দ্বন্দ্ব না থাকলে ভাগ বাটোয়ার হিসাব আসে, যে দ্বন্দ্ব নাই, ছাত্র বিএনপি চমৎকার সম্পর্ক, ছাত্ররা তোমরা কয় সিট নেবা, বিএনপি কয় সিট নেবা, এই ধরনের হিসাব আসে। অর্থাৎ দ্বন্দ্ব থাকুক, তবে সেটা লিমিট বজায় রেখে স্ট্যান্ডার্ড গণতান্ত্রিক চরিত্র বজায় রেখে, রক্তারক্তি মারামারি পর্যায়ে যেন না যায়। তো বিএনপিতে ছাত্রদের মারছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলা করছে, নাগরিক কমিটিকে যেখানে পাবে সেখানে গণধোলাই দেওয়ার কথা বলছে, এই দ্বন্দ্ব আমরা চাই না। আমরা মির্জা ফখরুল নাহিদের মধ্যে যে কথা লড়াই চলছে, দিস ইজ গুড। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মীও তাদের দোষরদের কতটা উৎসাহিত বেপরোয়া করে তুলতে পারে, তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। হ্যাঁ,
এটা ঠিক যে তাদেরকে কিছুটা বেপরোয়া করবে, তবে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নেই। আচ্ছা, এখানে ডক্টর ইউনূস বা আসিফ নজরুলরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেই তো হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে কেউ কিছু বলবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি বিএনপি মাঠে নামবে না জামাত মাঠে নামবে? কেউ নামবে না, সাহসী পাবে না। বিএনপি যতই আওয়ামী লীগের পক্ষে বলুক, বিএনপির সাহস হবে মাঠে নামতে নেবার। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারেন, তাহলে তো এই সমস্যাটা সমাধান হয়ে গেল। কিন্তু আওয়ামী লীগ আসবে এই জুজুর ভয় দেখে আপনি কোনো সমঝোতার দিকে বা কোনো ভাগ বাটোয়ারার দিকে কিন্তু জাতিকে নিয়ে যেতে পারবেন না। আসিফ নজরুলদের এরকম একটা উদ্দেশ্য থাকতে পারে যে আওয়ামী লীগের জুজুর ভয় দেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগের এই ভয় দেখিয়ে একটা সমঝোতা ভাগ বাটোয়ারার মধ্য দিয়ে যেতে পারে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার বা এই টাইপের সরকারের ইতিহাস ভাগ বাটোয়ারা করে কারো কাছে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট নেওয়ার ইতিহাস। অতএব আসিফ নজরুল কি চান? আসিফ নজরুল নিয়ে এমনিতে অনেক সন্দেহ রয়েছে। বিডিআর জওয়ানদের মুক্তি দেওয়া, এদের জামিন শুনানি, নানান কাহিনী নিয়ে অনেক সন্দেহ রয়েছে। আসিফ নজরুল স্যারদের সম্পৃক্ততার কথা শোনা যায়, যে কমিশন ঠিকমতো কাজ করতে পারছে না এবং জওয়ানরা মুক্তি পাচ্ছে না। সব বিডিআর জওয়ানদের কিছুতেই মুক্তি দেওয়া হবে না, কারণ তাহলে সত্য বের হয়ে আসবে। গত দুদিন এই পোস্ট যখন লিখছেন তখনকার কথা আসিফ নজরুল গতদিনে ফেসবুক সে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ছাত্রদের পালায়ন গুজবে। এই গুজবের অবমত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এবং এমন খবর প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোন করেছে ঘটনা কি জানার জন্য। দেখেন, আওয়ামী লীগের লোকজন যে বিএনপি জামাত নেতাদের বাসায় হামলা করতে গিয়েছে, যে ডক্টর ইউনূস পদত্যাগ করেছে, এই খবর শুনে এটা ভালো যে আওয়ামী লীগ কোথায় নেমেছে। এরা যে গুজবের উপর ভিত্তি করে, এদের যে কোনো রাজনীতি নাই, গুজব উল্টাপাল্টা কাজই যে এদের ভিত্তি, এটা আমাদের জন্য আরো পজিটিভ যে ওরা একেবারে কিছুই না, ওদের কোনো রাজনীতি নাই বলেই তো এইসব গুজবে কান দিয়ে ওরা বিএনপি নেতাদের উপর হামলা করতে চায়, গুজব ছড়ায়। ওদের যদি কোনো গুজবের উপর যখন ভিত্তি করে তখন বুঝতে হবে এদের কোনো ভ্যালু নেই, এরা একেবারে পচে গিয়েছে। আওয়ামী লীগের জন্য রাজনীতি থাকতে, আওয়ামী লীগ যদি আমাদের জন্য ওই অর্থে কোনো থ্রেট হতো তাহলে এই গুজবের কান দিত, এরা অন্যভাবে সিস্টেমে রাজনীতি করতো। কিন্তু কোনো রাজনীতি নেই বলেই গুজব। অতএব এটা নিয়ে চিন্তার কিছু নেই, আপনি বিএনপিকে ভালো করার চেষ্টা করেন। আমি যতটুকু জানি আর বিশ্বাস করি, বিএনপি ষড়যন্ত্র বা একাগার ধরনের কিছু আগ্রহী নয়। এর মানে বিএনপিকে ভালো সার্টিফিকেট দিল। আপনি ভুল যান, বিএনপি একাগারোর মতো কিছু চায়, যেই একাগারোর মধ্যে দিয়ে বিএনপি এবার ক্ষমতা আসতে চায়। ছাত্রনেতারা বা সরকার থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছে না বা এতে যোগ দিতে যাচ্ছে না। এর মানে দুই পক্ষের মধ্যে ভারসাম্য রেখে দুই পক্ষের কাছে জনপ্রিয় সাজতে চাচ্ছেন ডক্টর আসিফ নজরুল। এটা ভুল, এটা অসম্ভব। আপনি অন্তর্বর্তী সরকার, আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনি কিন্তু নিরপেক্ষ সরকার নন, আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার। অতএব দুই পক্ষই ভালো, মানে একটা নিরপেক্ষ সাজা, এটা ব্যর্থ চেষ্টা। আপনাকে নীতি নৈতিকতা মানতে হবে। জুলাই ঘোষণাপত্র হবে এটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে অভ্যুত্থান শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলন হচ্ছে, ছাত্রদের রয়েছে। তবে এখানে বিএনপি তো বিরোধিতা করছে, এটা তো স্পষ্ট। বিএনপি ও ছাত্রদের এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতা বিষয়ে আগ্রহী নন, এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে। এর মানে এই সমঝোতা বা এগুলো হচ্ছে না, এটা বোঝা যায়। অথচ আমার কাছে মনে হয় আসিফ নজরুলের এই যে তেল দেওয়া বক্তব্য, যে অনিবার্য দ্বন্দ্ব সংঘাতকে এড়িয়ে যাওয়ার চেষ্টা, দুই পক্ষই ভালো, কোনো সমস্যা নেই, এর মধ্য দিয়ে ওই সমঝোতার দিকে যাওয়ার ইঙ্গিত। এখন এই আসিফ নজরুল সাহেবের কোনো সমঝোতার ঘটনা ঘটান কিনা সেটা আমরা সন্দেহ করছি। তাই বিরোধের কোনো কারণই না, বিরোধ আছে, থাকবে, এটা মানতে হবে আপনাকে। সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই। না, এই ঐক্য এটাও একটা ভেগ কনসেপ্ট। গতকালকে এই ঘোষণাটা আসার পরপরই বলেছিলাম যে বিষয়টা খুবই স্বাভাবিকভাবে ঘটবে না। সরকার এটাকে প্রটেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। শুধু কি সরকার, নাকি এর সাথে জনগণ? আমি গতকালকে বলছি যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিপরীতে যে রাজনৈতিক দলগুলো আছে, পাশাপাশি বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে শুরু করে যারাই আছে, নানান ইস্যুতে তারা বিক্ষিপ্ত হলেও বা বিচ্ছিন্ন হলেও আওয়ামী লীগের ফিরে আসা ইস্যু অথবা আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াইতে দেওয়ার ইস্যুতে প্রত্যেকটা দল এক হয়ে যাবে। বিএনপি থেকে সরাসরি বক্তব্য চলে এসেছে, জামাত থেকেও আসছে, আর দিন শেষে সরকারের পক্ষ থেকে আসছে। এখন আওয়ামী লীগের ইতিহাস কি বলে? আওয়ামী লীগের ইতিহাস বলে বরাবরই রাজপথে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সবসময় শক্তিশালী। কিন্তু এখন যেই মুহূর্তে আমরা কথা বলছি, অতীতের সময়ের সাথে আজকের বাস্তবতার একটা ভিন্নতা আছে। সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ সরকারেরই এভাবে পতন হয়েছিল। এর আগে এরশাদ সরকারের সময় যে পতন, সেই পতন আর এই পতনের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। শুধুমাত্র এই জিনিসটার কারণেই আওয়ামী লীগের যে মাঠের শক্তি, নৈতিক মনোবল বা কর্মীদের মধ্যে যেই শক্তি, স্পৃহা, সেটা কিন্তু কমে গেছে। অতীতে আওয়ামী লীগ বাংলাদেশেই ছিল, শেখ হাসিনা তিনি দেশেই ছিলেন। সো নেতারা এইভাবে দেশ ছাড়া পালান নাই, মামলা এগুলা বরাবরই হয়েছে, কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী ছিল। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ ফেব্রুয়ারি নিয়ে যেই কি বলা হয় যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি কতটুকু পালন করতে পারবেন? এবার আসুন দেখি সরকার কি বলছে। আওয়ামী লীগের পতাকা তলে যদি কেউ অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে আপনার হুঁশিয়ারি করেছেন, আমরা বলতে পারি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলছেন যে আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দিব না। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি, অবরোধ এবং হরতাল কর্মসূচির যেই ঘোষণা, এই ঘোষণাতে আপনার শফিক বলছেন যে জনগণ এবং সরকার যৌথভাবে কোথাও না কোথাও এই আন্দোলনটাকে
মাঠে ওইভাবেই গড়াতে দেবে না। আর আওয়ামী লীগকে কোনো ধরনের কর্মসূচি করতে দেওয়া হবে না এই মুহূর্তে, আনটিল আওয়ামী লীগের বিচার হবার আগ পর্যন্ত। তো সমন্বয়কদের মধ্যে কালকে হাসনান দেখছিলাম, সে বলছে যে আপনার আওয়ামী লীগকে আসলে এই মুহূর্তে নিষিদ্ধ করে দেওয়া দরকার। কিন্তু নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা আসলে কে নিবে? শফিকুল ইসলাম বলছেন, বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ ক্ষমা না চাচ্ছে তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে আসছে, ততদিন আওয়ামী লীগের কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচির সুযোগ নেই। তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে, আমাদের অবস্থান স্পষ্ট। তিনি বলছেন যে আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে কোনো অনুশোচনা নেই, অনুতপ্ত নেই। সো এই মুহূর্তে এই যে প্রতিবাদটা বা এই যে কর্মসূচিগুলো, এগুলো সরকারকে বেকায়দায় ফেলার জন্য, এর পাশাপাশি যে কোনো ধরনের সহিংসমূলক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আর যার কারণে আওয়ামী লীগের এই কর্মসূচি কোনো ভাব। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো, আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।